আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রদেরকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। এবং তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আশা করি আমাদের লেখাপড়া ঠিকঠাক মতো চলছে। এবং আমি তো তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে যেভাবে ক্লাস নিচ্ছি, তোমাদেরকে কিন্তু একেবারে প্রেশার দিচ্ছি না বলতে গেলেই চলে। মানে একজন স্টুডেন্টের মানে এত মানে সহজে পড়াশোনা করার সুযোগ মনে হয় পাওয়া খুবই মুশকিল একটা ব্যাপার। পাওয়া যাবে না এরকম। এত সহজ করে বলার চেষ্টা করছি এবং এত অল্প পড়ানো পড়াচ্ছি, যাতে করে তুমি একটা পড়া প্রতিদিনের পড়া, প্রতিদিন তোমার একটা ক্লাস থাকে না, 2-3টা ক্লাস থাকে, যাতে করে এই পড়াগুলো তোমার রেডি করতে অনেক সুবিধা হয়। এই জন্য আমি বেশি দূর এগোচ্ছি না। কিন্তু তোমরা যদি বলো না স্যার প্রেশার দেন, তাহলে আমি এই ক্লাসটা 1-1.5 ঘন্টা নিয়ে যেতে পারি, কিন্তু তাতে যে পরিমাণ পড়া হবে তুমি কিন্তু পড়া শেষ করতে পারবে না। তাই আমরা একটু অল্প অল্প করে যাই, আশা করি আমাদের পড়াটা ভালো হবে। এবং আমি যা পড়াচ্ছি এখন এগুলো কিন্তু সব পরীক্ষায় কোশ্চিন আসবে। তোমরা নিশ্চয়ই দেখেছো প্রিভিয়াস ইয়ারগুলোর যে কোশ্চিন, এলসিআরসি সার্কিট এর উপরে কোশ্চিন আছে, একটা দিয়ে 2টা হতে পারে। আবার লিসেজস ফিগারের উপরে কিন্তু কোশ্চিন আছে, সেটা আমরা গত ক্লাসে পড়েছি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো এটাও বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিট। এটা হচ্ছে সুপারপজিশন অফ পিরিয়ডিক অসিলেশন এর দ্বিতীয় অংশ। সুপারপজিশন অফ পিরিয়ডিক অসিলেশনের দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে লিসেজস ফিগার আর একটা হচ্ছে বিট। আমরা গত ক্লাসে লিসেজস ফিগার নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা বিট নিয়ে আলোচনা করব। বিট জিনিসটাকে, তাহলে আমি প্রথমে টপিকটা লিখে ফেলি। আমাদের টপিকটা হচ্ছে সুপারপজিশন অফ পিরিয়ডিক মোশন অর অসিলেশন। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বিট। এটা একদম এই পড়াটা ক্লাস 11 থেকে শুরু করছে। বিট পড়াটা ক্লাস 11 থেকে শুরু, অর্থাৎ ক্লাস 11 এর বইয়ের মতো বিট পড়াটা রয়েছে, ওই পড়াটাই তোমাদেরকে পড়তে হবে। তো বিটটা কি আসলে? বিট মানে হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ধ্বনিত শব্দ। একটা শব্দ সৃষ্টি হবে, সেটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর হবে। হ্যাঁ, নির্দিষ্ট সময় অন্তর অন্তর। যেমন আমি যদি এখানে শব্দ করতে থাকি, যদি এরকম শব্দ, এগুলোকে বলা হয় এলোমেলো শব্দ। এলোমেলো শব্দ, নয়েজ, এটাকে বলা হয় নয়েজ। এই শব্দটা হচ্ছে নয়েজ। বাট আমি যদি এটাকে বিট বলতে চাই, তাহলে শব্দটা হবে জাস্ট লাইক দিস। অর্থাৎ এই শব্দগুলো হলো কি নির্দিষ্ট সময় অন্তর অন্তর। আর নির্দিষ্ট সময় অন্তর অন্তর ধ্বনিত এই শব্দকে আমরা বলি হচ্ছে বিট। এবং এর একটা বেসিক আছে যে এক হাতে যেমন তালি বাজবে না, তেমনি একটা তরঙ্গ বা ওয়েভ বা অসিলেশনে কিন্তু এই বিট তৈরি হবে না। এই বিট তৈরি করতে গেলে দুটো অসিলেশন দরকার, এবং দুটো অসিলেশন একটার উপর একটা সুপারইম্পোজিশন, উপরিপাতন করবে। হ্যাঁ, দুটো অসিলেশন, পিরিয়ডিক অসিলেশন যদি একটার উপর আরেকটা সুপারইম্পোজিশন হয়, যেমন গত ক্লাসে হয়েছিল, দুটো অসিলেশন সুপারইম্পোজিশন হয়েছিল পারপেন্ডিকুলারলি, লম্বভাবে। হ্যাঁ, এবং সেখানে আমরা বিভিন্ন রকমের ফিগার বা ছবি আমরা দেখেছিলাম। এটাকে আমরা বলেছিলাম হচ্ছে কি, এটাকে আমরা বলেছিলাম হচ্ছে লিসেজস ফিগার। আজকেও দুটো অসিলেশন হবে, তবে গত দিনের অসিলেশনের প্রপার্টি আর আজকের অসিলেশনের প্রপার্টি কিন্তু একরকম হবে না, একটু ভিন্ন। কিরকম? এই দুটো অসিলেশনের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি প্রায় সিমিলার হবে, প্রায় ইকুয়াল হবে না। দুটো অসিলেশনের ফ্রিকোয়েন্সি যদি ইকুয়াল হয়, তাহলে কিন্তু সেখানে বিট তৈরি হবে না, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর শব্দ ধ্বনিত হবে না। মানে আমি বলতে চাচ্ছি যে মনে করো 1 সেকেন্ড শব্দ হবে, 1 সেকেন্ড শব্দ হওয়ার পর 1 সেকেন্ড অফ যাবে, 1 সেকেন্ড। তারপর আবার একটা শব্দ হবে, এই শব্দের স্থায়িত্বকাল হবে 1 সেকেন্ড, আবার এটা অফ যাবে এবং অফ থাকবে যত সময়, সেটা 1 সেকেন্ড। 1 সেকেন্ড পরে আবার যে শব্দ হবে, সেটার স্থায়িত্বকাল হবে কত? 1 সেকেন্ড। যদি সাকসেসিভলি এরকম ঘটতে থাকে, তখন সেই রকম শব্দকে আমরা বিট বলবো। এই জন্য বলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ধ্বনিত শব্দকে বিট বলা হয়। এখন এটা মানে মেকানিজমটা কি? বিজ্ঞানীরা বলছে যে দুটো অসিলেশন থাকবে, এদের ফ্রিকোয়েন্সি সেম থাকবে না। বলছে আবার ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থাকতে হবে, ফ্রিকোয়েন্সি ডিফারেন্স জিরো হওয়া চলবে না। দুটো ওয়েভের যদি ফ্রিকোয়েন্সি সেম হয়, যেমন গত ক্লাসে দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম ছিল, আজকে কিন্তু সেম থাকবে না। যদি সেম হয়, শব্দ হবে, বাট নির্দিষ্ট সময় অন্তর অন্তর শব্দ পাওয়া যাবে না। এবং দুটোর বিস্তার কিন্তু সেম থাকতে হবে, অ্যামপ্লিটিউড। আমরা গত ক্লাসে দেখেছিলাম দুটো বিস্তার কিন্তু ডিফারেন্ট ছিল। তাহলে গত দিনের সঙ্গে আজকের পার্থক্য হচ্ছে, গতদিন অ্যামপ্লিটিউড বা বিস্তারটা ডিফারেন্ট ছিল, ফ্রিকোয়েন্সি সেম ছিল, বাট এদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স ছিল 90 ডিগ্রি। আর আজকে এরা সেম ফেজে থাকবে, এদের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থাকবে, স্লাইট সামান্য পার্থক্য থাকবে,
আর এদের অ্যামপ্লিটিউডটা সেম হবে। এই জন্য বিজ্ঞানীরা বলছেন যে প্রায় সমান কম্পাঙ্কের এবং সমান বিস্তারের দুটো শব্দ তরঙ্গের উপরিপাতন বা সুপারইম্পোজিশনের ফলে শব্দের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সাকসেসিভলি পর্যায়ক্রমিক কি হবে, হ্রাস বৃদ্ধি করবে। তাহলে প্রায় সমান কম্পাঙ্কের এবং সমান বিস্তারের দুটো শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের কম্পাঙ্কের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি করবে। আর শব্দের কম্পাঙ্কের এই পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে বিট বলা হয়। আর যেহেতু ফ্রিকোয়েন্সির কথা চলে আসছে, তাহলে এটা কনফার্ম টাইম ডিপেন্ডেন্ট। বিকজ আমরা জানি ফ্রিকোয়েন্সি f ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 1 ডিভাইডেড বাই t। যেহেতু ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট সময় বলে প্রায় সমান কম্পাঙ্কের এবং সমান বিস্তারের দুটো শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে মানে সুপারইম্পোজিশনের ফলে শব্দের কম্পাঙ্কের সাকসেসিভলি কম্পাঙ্কের ফ্রিকোয়েন্সির পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি করেছে। এই কম্পাঙ্কের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকেই আমরা বিট বলি। যেহেতু কম্পাঙ্কের হ্রাস বৃদ্ধি হচ্ছে, তাহলে এটা ডেফিনেটলি এটা টাইম ডিপেন্ডেন্ট। এই জন্য বলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ধ্বনিত শব্দকে বিট বলা হয়। নির্দিষ্ট সময় অন্তর অন্তর ধ্বনিত শব্দকে বিট বলা হয়। তাহলে এইরকম ভাবে আমি যদি এখন বিটটা তৈরি করতে চাই, এরকম দুটো ফ্রিকোয়েন্সি লাগবে। আমি যদি একটা ফ্রিকোয়েন্সিকে এরকম এরকম ভাবে যদি দেখা দেখো, অ্যামপ্লিটিউড কিন্তু দুটো কিন্তু সেম থাকে। এই একটা ওয়েভ যাচ্ছে, এই একটা ওয়েভ বায়াস, এটাকে আমি বলছি হচ্ছে কত, y1। এর সঙ্গে আমি একটা ওয়েভকে এর সঙ্গে দিই, দুটো অ্যামপ্লিটিউড কিন্তু সেম। দেখছো নিশ্চয়ই দুটোর অ্যামপ্লিটিউড কিন্তু সেম, দুটোর অ্যামপ্লিটিউড কিন্তু সেম, দুটোর অ্যামপ্লিটিউড কিন্তু সেম বায়াস, দুটোর অ্যামপ্লিটিউড কিন্তু সেম, বাট ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। তাহলে এখানে দেখো দুটো কিন্তু সেম ফেজে আছে, এদের রেজাল্টটা বেশি হবে। এখানে কিন্তু আবার অপোজিট ফেজে আছে, এদের রেজাল্টটা কম হবে। জাস্ট এইভাবে এদের থাকবে, এইভাবে যে আমরা এদের মধ্যে রেজাল্ট গুলো তারপরে কি করব, রেজাল্ট গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ব্যাস এইভাবে, লাইক দিস। এই জন্য বলছেন প্রায় সমান কম্পাঙ্কের এবং সমান বিস্তারের দুটো শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের কম্পাঙ্কের যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি তাকে বিট বলা হয়। এখন বিটের ম্যাথমেটিক্যাল বা অ্যানালিটিক্যাল ট্রিটমেন্টটা কেমন হবে, এটা দেখতে গেলে আমাদেরকে দুটো অসিলেশন বিবেচনা করে নিতে হবে, যাদের ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট থাকবে এবং এই ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটাও যেন অনেক বেশি না হয়, সামান্য যেন পার্থক্য থাকে। পাশাপাশি এদের অ্যামপ্লিটিউডটা সেম থাকবে। যদি থাকে তাহলে তাদের উপরিপাতন বা সুপারইম্পোজিশনে আমরা যে নতুন যে রেজাল্টটা পেয়ে যাব সেটাকে আমরা বিট বলবো। তখনই সেখানে কি হবে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর শব্দ ধ্বনিত হতে থাকবে। আর নির্দিষ্ট সময় অন্তর অন্তর ধ্বনিত এই শব্দকে আমরা বিট বলবো। তাহলে এই জন্য আমরা কি করব, আমরা এখন দুটো অসিলেশন বিবেচনা করব। অসিলেশন দুটো, একটা হচ্ছে যার ডিসপ্লেসমেন্ট অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম ইজ y1, আর এটা হচ্ছে a sin of omega 1t। আমরা এটাকে লিখতে পারি a sin of twice pi f1t ইকুয়েশন নাম্বার 1। এবং y2 কে আমরা বলবো y2 equal to a sin of omega 2t। দেখো এদের মধ্যে দেখো দুটোরই কিন্তু অ্যামপ্লিটিউড সেম বাট ফ্রিকোয়েন্সি কিন্তু ডিফারেন্ট। তাহলে a sin of twice pi f2 তারপরে হচ্ছে t ইকুয়েশন নাম্বার 2। এখানে যদি f1 is equal to যদি f2 হয় তাহলে শব্দ হবে, বাট নির্দিষ্ট সময় অন্তর অন্তর শব্দ ধ্বনিত হবে না, তখন তাকে বিট বলা যাবে না। সুতরাং বিট যদি আমি তৈরি করতে চাই, গঠন করতে চাই, কনস্ট্রাকশনে যেতে চাই, তাহলে অবশ্যই দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড সেম হতে হবে, এট দ্য সেম টাইম এদের মধ্যে সামান্য ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থাকতে হবে। এবং এখানে বলা হচ্ছে, আমি ধরে নিই let f1 is greater than হচ্ছে f2 and the average frequency becomes f1 plus f2 divided by হচ্ছে কত, 2। এটাকে আমরা বলছি the average frequency f equal to f1 plus f2 divided by হচ্ছে কত, t। আর এবং আমরা ধরে নিয়েছি let f1 is greater than f2। এই দুটো যেহেতু সমান নয়, এদের মধ্যে একটা বড় একটা ছোট হবে। এখানে f2 ও বড় হতে পারে, আবার f1 বড় হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার মানসিকতার উপর, যে তুমি কিভাবে এটাকে বিশ্লেষণ করছো তার উপর। তুমি এখানে ধরে নিতে পারো, ধরে নিই f2 is greater than f1, তাহলে ওই একই ঘটনাই ঘটবে। এইরকম দুটো ওয়েভ যদি সুপারপজিশন হয়, তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন, উপরিপাতন নীতি অনুসারে, তাহলে আমরা লিখি সুপারপজিশন প্রিন্সিপাল অনুসারে আমরা এটাকে লিখতে পারি y ইকুয়াল টু হচ্ছে y1 প্লাস হচ্ছে y2। তো আমরা লিখব a sin of twice pi f1t প্লাস হচ্ছে a sin of হচ্ছে twice pi f2t। আমরা এখান থেকে এটা কমন নিয়ে নিব, তাহলে এখানে থাকবে হচ্ছে sin of twice pi f1t প্লাস হচ্ছে sin of twice pi f2 তারপর হচ্ছে কত t। তারপর আমরা এটাকে লিখব a sin c plus sin d, তাহলে ফর্মুলা চলে 2 sin c plus d by 2 sin cos c minus d by 2 sin of 2 pi টা কমন নিয়ে নিই, এটা হচ্ছে f1 plus f2 divided by 2 into হচ্ছে d, তারপরে cos আবার 2 pi টা কমন থাকবে f1 minus f2 divided by 2 into হচ্ছে কত t কমন রাখলাম। এবং আমি দেখো এখানে f1 minus f2 লিখেছি। কেন আমি f1 minus f2 লিখেছি? কারণ হচ্ছে আমি আগেই ধরে নিয়েছি যে f1 is greater than f2।
তাহলে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত টুয়াইস এ সাইন অফ টুয়াইস পাই এটা f1 f2 2 ইকুয়াল টু কত f লিখবো ft তারপরে হচ্ছে cos তারপরে হচ্ছে এখানে এখানে 2 2 ক্যান্সেল তাহলে থাকবে হচ্ছে পাই তারপরে হচ্ছে f1 f2 ইনটু হচ্ছে কত t এটা হচ্ছে একটা জেনারেল ফর্ম মানে এদের সুপারপজিশন এর ফলে কি ঘটনা ঘটলো সেটা আমরা একটু করে দেখে নিলাম কিন্তু আমরা জানি যে একটা সাইন ফাংশন আর একটা সাইন ফাংশনের সঙ্গে মিলে যে রেজাল্টটা তৈরি হবে সেটাও কিন্তু একটা সাইন ফাংশন হবে কোসাইন ফাংশন হবে তার প্রশ্ন হচ্ছে কোসাইনটা আসলো কেন কারণ আমরা জানি একটার উপর একটা ওয়েভ যখন সুপারপজিশন বা উপরিপাতন ঘটে তখন তারা কি হয় তাদের অ্যামপ্লিটিউড বা বিস্তার কখনো বেশি হয় আবার কখনো জিরো হয়ে যায় তারা কখনো সমদশায় সেম ফেজে থাকে তারা আবার অপোজিট ফেজে থাকে ফলে তাদের অ্যামপ্লিটিউড কখনো অনেক বেশি থাকে অ্যামপ্লিটিউড কখনো অনেক কম থাকে এই কারণে অ্যামপ্লিটিউডের উপর একটা ইফেক্ট পড়ে বিধায় কোসাইন ফাংশনটা এসেছে তাহলে আমরা এখানে কোসাইন ফাংশনটা ধরে নিব যে রেজাল্ট্যান্ট যে ওয়েভ তৈরি হয়েছে সেই রেজাল্ট্যান্ট ওয়েভের রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড তাহলে আমরা এখানে ধরে নিতে পারি লেট এখানে আমরা বলবো cos অফ পাই তারপরে f1 f2 ইনটু t এর সঙ্গে টুয়াইস এটা দিয়ে এটাকে বলবো হচ্ছে আমরা কি ক্যাপিটাল A আর এটাকে আমরা বলবো রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড তখন আমাদের এই সমীকরণটা ফাইনালি চলে আসবে কি চলে আসবে দেন y goes to a sin of twice pi f তারপর হচ্ছে কত t this is the mathematical presentation of bit এটাকে আমরা বিটের গাণিতিক সমীকরণ বলে থাকি এইভাবে বিট এখন তৈরি হয়নি আমরা ম্যাথমেটিক্যালি আমরা দেখানোর চেষ্টা করছি যে দুটো ওয়েভের সুপারইম্পোজিশনে কি ঘটনা ঘটে সেই সুপারইম্পোজিশনে সে কি ঘটনা ঘটে সেটা থেকে আমরা এটা বোঝার চেষ্টা করলাম এখন আমরা দেখবো যে সাকসেসিভলি কোথায় জোরে শব্দ হচ্ছে কোথায় কম শব্দ হচ্ছে এখন আমরা যখন জোরে শব্দ শুনবো লাউডনেস এর ক্ষেত্রে বা জোরালো শব্দের ক্ষেত্রে হ্যাঁ লাউডনেস এর ক্ষেত্রে আমরা কি দেখবো আর জোরালো শব্দের ক্ষেত্রে আমরা কি দেখবো লাউডনেসটা কখন হবে যখন অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হবে এবং আমরা জানি যে দুটো পিরিয়ডিক অসিলেশন যখন একটার উপর একটা সুপারপজিশন হয় তখন তাদের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড obviously will be equal to plus minus twice and the minimum will be equal to হচ্ছে কত 0 এটা তুমি প্রিভিয়াস যে ইয়ারগুলো পড়ে আসছো হ্যাঁ 11 12 13 এই চ্যাপ্টারগুলো হচ্ছে এই বইগুলোর মধ্যে তুমি আসলে তোমরা আসলে পড়ে আসছো এগুলো যখন সেম ফেজে থাকে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড গোস টু প্লাস মাইনাস টুয়াইস এন্ড যখন অপোজিটলি ফেজে থাকে তখন সেখানে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড গোস টু 0 তাহলে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড যদি ম্যাক্সিমাম হয় প্লাস মাইনাস টুয়াইস তাহলে সেখানে তুমি ম্যাক্সিমাম শব্দ শুনবে এন্ড রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউডটা যখন 0 হয়ে যাবে তখন তুমি কোনো শব্দ শুনবে না তাহলে সাকসেসিভলি তুমি কি করবে শব্দ শুনবে এবং শুনবে না এবং এরকম একটা মেকানিজম পাওয়ার কারণে যত সময় শব্দটা তৈরি হবে ঠিক তত সময় ধরে এখানে নিরবতা সৃষ্টি হবে তখন আমরা সেটাকে বিট নামে ডাকবো তাই আমি এখন লিখবো জোরালো শব্দের ক্ষেত্রে সবাই লিখো জোরালো শব্দের ক্ষেত্রে লাউডনেস জোরালো শব্দ লাউডনেস জোরালো শব্দ জোরালো শব্দের ক্ষেত্রে কি হবে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড উইল বি ইকুয়াল টু প্লাস মাইনাস টুয়াইস এটাকে আমরা লিখতে পারি টুয়াইস a cos অফ পাই তারপরে হচ্ছে f1 f2 t ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস টুয়াইস a প্লাস মাইনাস টুয়াইস ক্যান্সেল করে দিই তাহলে থাকে cos অফ পাই f1 f2 হচ্ছে কত t t আর এটাকে ডেফিনেটলি আমি এখানে প্লাস মাইনাস 1 থাকে আমরা বলবো এটা পজিটিভ 1 আমরা এখানে ট্রিগোনোমেট্রিক সলিউশনে যাব রাইট হ্যান্ড সাইডটাকে আমরা 0 করে দেওয়ার জন্য এখানে একটা সাইন লিখি sin pi of f1 f2 t equal to 0 তাহলে লাইনটা কিন্তু সেম কারণ আমরা জানি যে কোসাইন যে অ্যাঙ্গেলের জন্য মান 1 sin সেই একই অ্যাঙ্গেলের জন্য মানটা হচ্ছে কত 0 তাহলে sin থিটা যদি 0 হয় তাহলে থিটা obviously becomes pi তারপরে f1 f2 t equal to হচ্ছে কত n pi তাহলে এখান থেকে লেখা দিতে পারে t equal to হচ্ছে n ডিভাইডেড বাই হচ্ছে f1 কত f2 এই তো আমাদের t এর মানগুলো বের হয়ে গেল if n equal to 0 তখন time equal to 0 অর্থাৎ টাইম যখন t equal to 0 হবে তখন আমরা একটা জোরে শব্দ শুনবো তারপরে টাইম যখন হবে 1 ডিভাইডেড বাই f1 f2 তখন আবার একটা জোরে শব্দ শুনবো লাউডনেস তারপর টাইম যখন হবে 2 ডিভাইডেড বাই f1 f2 তখন কিন্তু আরেকটা জোরে শব্দ শুনবো এবং পরপর দুটো জোরে শব্দের মধ্যবর্তী সময় যে টাইম বিটুইন টু সাকসেসিভ লাউডনেসেস বিয়োগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই f1 তাহলে আমরা এখানে লিখে রাখি যে টাইম between two successive loudness is 1 divided by f1 minus হচ্ছে কত এবার আমাদের আমরা এখানে সাইলেন্স
বা নীরবতার ক্ষেত্রে আমরা ব্যাপারটা দেখার চেষ্টা করব। অ্যামপ্লিটিউড, রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড উইল বি ইকুয়াল টু 0, তাহলে টুয়াইস a, তারপরে হচ্ছে cos pi of f1 minus f2 into t ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এখান থেকে লিখব আমরা cos of pi তারপরে f1 minus f2 into t will be equal to 0, cos ছাড়া 0, তো obviously trigonometric solution becomes twice n plus 1 হচ্ছে কত, pi divided by 2, এখান থেকে pi pi সব ক্যান্সেল করে দিব, তাহলে এখানে থাকবে twice n plus 1, তারপরে থাকবে হচ্ছে 2, তারপরে f1 minus হচ্ছে কত, f2। এখানে আমরা এর মান যদি 1 করে দেই তাহলে থাকবে 1 ডিভাইডেড বাই 2, তারপরে f1 মাইনাস f2, অর্থাৎ টাইম যখন 1 ডিভাইডেড বাই 2 অর্থাৎ একটা ফুল লাউডনেসের অর্ধেক সময় যদি হয় তাহলে সেখানে সাইলেন্স বা নীরবতা সৃষ্টি হবে। এখানে যদি আমরা এখানে এর মান যদি 1 করে দেই তাহলে হবে 3 ডিভাইডেড বাই 2, তারপরে f1 মাইনাস হচ্ছে কত, f2, তারপরে হবে হচ্ছে 5 ডিভাইডেড বাই 2, তারপরে f1 মাইনাস হচ্ছে কত, f2 এন্ড সো অন। এবং এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে টাইম বিটুইন টু সাকসেসিভ সাইলেন্স, টাইম বিটুইন টু সাকসেসিভ সাইলেন্স ইজ obviously 1 divided by f1 minus হচ্ছে কত, f2। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে পরপর দুটো লাউডনেস বা জোরালো শব্দের মধ্যবর্তী সময় ব্যবধান যা, পরপর দুটো নীরবতার মধ্যবর্তী সময় ব্যবধান কিন্তু তাই হচ্ছে। পরপর দুটো জোরালো শব্দের মধ্যবর্তী সময় ব্যবধান যা, পরপর দুটো নীরবতার মধ্যবর্তী সময় ব্যবধান কিন্তু তাই হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর শব্দ ধ্বনিত হচ্ছে, আর নির্দিষ্ট সময় অন্তর অন্তর ধ্বনিত এই শব্দকে আমরা কি বলবো, বিট বলবো। তো এই হচ্ছে বিটের মেকানিজম। আমরা যদি একটু গ্রাফিক্যালি একটু দেখতে চাই সেটা আমরা দেখতে পারি এখান থেকে। আমি একটু এখানে একটু জায়গাটা করে নিই। দেখো আমরা যে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা নিয়েছি সেই রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা কিন্তু কোসাইন ফাংশন। যদি কোসাইন ফাংশন হয় তাহলে আমরা গ্রাফটাকে এইভাবে এঁকে নিতে পারি। ব্যাস, এখানে দেখা যাচ্ছে যে একটা লাউডনেস, এখানে একটা লাউডনেস, এখানে একটা লাউডনেস, এখানে একটা সাইলেন্স, এখানে একটা সাইলেন্স। লাউডনেস এখানে টাইম টি ডেফিনেটলি ইকুয়াল টু কত, 0, তাহলে যখন টি ইকুয়াল টু 0 তখন একটা লাউডনেস হবে, এবং পরবর্তী লাউডনেস কিন্তু 1 ডিভাইডেড বাই f1 মাইনাস f2। দেখো পরবর্তী লাউডনেসের টাইমটা হচ্ছে কত, 1 ডিভাইডেড বাই f1 মাইনাস হচ্ছে কত, f2। এবং দেখো দুটো লাউডনেসের মাঝখানে দেখো ফার্স্ট যে সাইলেন্স বা নীরবতাটা রয়েছে সেটা জাস্ট 1 ডিভাইডেড বাই 2 f1 মাইনাস কত, f2। তাহলে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে দুটো লাউডনেসের ঠিক অর্ধেক সময় একটা সাইলেন্স বা নীরবতা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর শব্দ ধ্বনিত হচ্ছে, আর নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই ধ্বনিত এই শব্দকে আমরা কি বলছি, বিট বলছি। বুঝতে পারছো? এই হচ্ছে বিটের মেকানিজম। আগামী ক্লাসে এই পর্যন্ত তোমরা প্র্যাকটিস করো, কারণ এটা কয়েকবার প্র্যাকটিস করতে হবে। তুমি আগে পড়েছো তাতে কি তোমাকে আরো প্র্যাকটিস করে একদম মুখস্থ করে ফেলতে হবে, বারবার বারবার প্র্যাকটিস করবা, এটা করবা, আগেরটা করবা, পরেরটা করবা, সিরিয়ালি তুমি প্র্যাকটিস করতে থাকবা। এলসিএস সার্কিটটা করবা, লিসেবল স্পিকার করবা। এলসিএস সার্কিটের আমরা 3 থেকে 4টা ক্লাস নিয়েছিলাম, তারপরে অনেক কঠিন বলেই অনেকগুলো ক্লাস নেয়া, সেখানে ড্যাম্পিং এর অনেক ব্যাপার রয়েছে, রেজোনেন্স রয়েছে, সেগুলো একটু ভালো করে দেখো। হ্যাঁ, আর লিসেল স্পিকারটা গত ক্লাসে যেটা পড়লাম সেটাও নিশ্চয়ই তোমাদের পড়া হয়ে গেছে। আবার আজকে আমরা একটা পড়াশোনা করলাম, সেটা হচ্ছে বিটের উপরে পড়লাম। বিটের আরো কিছু অংশ বাকি আছে, সেই জিনিসটা আমরা আগামী ক্লাসে পড়ে আগামী ক্লাসে আমরা আবার নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই প্রত্যাশায় আমরা সবাই ভালো থাকি। আগামী ক্লাসে আবার আমাদের দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।